কোথায় জব্দ করতে চাইছে, তাই সেও চুপটি করে বসে রইল এভাবেই, আর নেমে যাওয়ার কোনো প্রয়াস করলো না। তের কোমর পেঁচিয়ে ধরলো জাঙ্কুক। তেকে অন্য মানুষকে দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আমার তে পাখির? আদরের সুর জাঙ্কুকের। তে হৃৎপিণ্ড লাফিয়ে উঠলো। এই ডাকটা জাঙ্কুক কত বছর পর ডাকলো। 8 বছর। তার জাঙ্কুক ভাইটা কেন পরিবর্তন হয়ে গেল? নাক টানলো তে। তার গলা দিয়ে সুর বের হচ্ছে না, তাও সে সাহস করে একটা কথা জিজ্ঞাসা করলো, 8 বছর আগে আপনি আঙ্কেলের কথা রাখতে বাধ্য হয়ে বিয়ে করেছিলেন, তাই আমাদের সাথে সব সম্পর্ক ত্যাগ করেছিলেন রাগ করে। কোমর পেঁচিয়ে ধরে রাখা হাতটা শক্ত হলো, খামচে ধরলো তের উদর। ওই দিনগুলোর কথা মনে করতে চায় না, সে শুধু জানে তার সেই দিনগুলো কেমন গিয়েছে। আশ্রমিক উদরে চাপ পড়ায় ব্যথায় আর্তনাদ করে উঠল তে। উদরে রাখা জাঙ্কুকের হাতের উপর হাত রেখে তা সরাতে চাইলো, তবে আস্তে আস্তে সেই হাত এমনিতেই শিথিল হয়ে আসলো। আপনি আমায় ভালোবাসেন তো জাঙ্কুক? জাঙ্কুক কিছু বলল না, শুধু তের মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরলো। তার পক্ষে বোধহয় কখনোই নিজেকে বোঝানো সম্ভব হবে না, খোলা বই হিসেবে প্রকাশ করা হবে না তের কাছে। কি ঘুরছে মাথায় শুনি? শান্ত স্বরে প্রশ্ন জাঙ্কুকের। আপনি আমার আগের জাঙ্কুক ভাই হয়ে যান না, যে আমায় আদরে আদরে পুরো গ্রাম ঘুরিয়ে বেড়াতো, গান শোনাতো, খাইয়ে দিত। একটু অভিমানী হয়ে বলল তে। মাথা খারাপ? আমি আগের মতো ভাই হতে যাব কেন? কিভাবে তোর স্বামী পদবি পেয়েছিস জানিস? কি সব যাতা বকিস বলতো? ফোঁস করে শ্বাস ছাড়লোতে। সে এই লোককে বোঝাতে পারবে না। তারপরও ইনিয়ে বিনিয়ে জাঙ্কুকের বুকে মাথা রেখে শার্টের বোতাম খুঁড়তে খুঁড়তে বলল, একটা গান শোনান না প্লিজ, সেই ছোট্টবেলার মতো। কি মিষ্টি আবদার তের। বুক থেকে মাথা উচালোতে জাঙ্কুকের প্রতিক্রিয়া দেখবে বলে, কিন্তু কিছুই বুঝলো না বেচারি। তের চোখে চোখ রাখলো জাঙ্কুক, কেমন বেকুল চাহনি, মাদকতা ভরা। কিছুক্ষণ নীরবতা, মৃদু বাতাসে দুজনের চুলে দোল খাচ্ছে। হঠাৎ করেই কানে বাড়ি খেলো জাঙ্কুকের কাঙ্ক্ষিত গলার মিষ্টি সুরের গান। গান শোনানোর পর কোনো খেয়াল নেই দুজনার, তারা শুধু ব্যস্ত একে অপরের প্রেম সুধা পানি, যা পানি করা যায়, তবে তৃষ্ণা মেটে না কবু। মাঝখানে চলে গেছে কয়েকটা দিন। এই 4-5 দিনে তে জাঙ্কুকের তেমন একটা দেখা পায়নি। সেদিন রাতে বাসায় ফিরতে ফিরতে কখন গাড়িতে ঘুমিয়েছিল খেয়াল নেই। তে যখন ঘুম থেকে ওঠে সে নিজেকে তার রুমে আবিষ্কার করে। তারপর থেকে জাঙ্কুকের সাথে এক প্রকার দেখা হয় না বললেই চলে। তার মনটা ভার হয়ে আছে একজনের বিরহে। তাই আজকে সে ঠিক করেছে জাঙ্কুক রাতে কখন ফিরে সে আজ দেখিয়েই ছাড়বে। তাই তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিল যেন রাতে সোজা থাকতে পারে। সন্ধ্যার সময় জাঙ্কুকের ফুফাতো বোনের ভাইও চলে আসে, অর্থাৎ জাঙ্কুকের ফুফাতো ভাই। আর এসে সে সবাইকে গিফট দিতে শুরু করে। সাথে সাথে তেকেও একটা গিফট দেয়, একটা ঘড়ি, যেটাতে পড়তে পারছিল না। আর সে সাথে সাথেই তেকে নিজের হাত দিয়ে পরিয়ে দেয়। আর এই দৃশ্য জাঙ্কুক সদর দরজা থেকে দেখে সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। জাঙ্কুকের চোখ মুখ বিবর্ণ, লাল হয়ে গেছে। কিচেন থেকে জিহাব খেয়াল করলো জাঙ্কুক এসেছে, সাথে জাঙ্কুকের একটা বন্ধু এসেছে। কখন আসলি তোরা? দাঁড়িয়ে আছিস কেন? বস। এতক্ষণে সকলের নজরে এলো তারা। দেখলো জাঙ্কুক আর তার সাথে একটা ছেলে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখে তে চট করে সোফা থেকে উঠে দাঁড়ালো। জাঙ্কুক তার দিকে তাকিয়ে আছে কেমন অনুভূতি শূন্য দৃষ্টিতে। তে তাকিয়ে থাকতে পারলো না ওই দৃষ্টিতে, চোখ নামিয়ে নিল। কতদিন পর দেখলো মানুষটাকে, আজকে এত তাড়াতাড়ি কিভাবে এসে পড়লো? আচ্ছা, উনি কি অসুস্থ? চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? মনে মনে ভাবছে তে। মায়ের কথার কোনো প্রতি উত্তর না করে উপরের দিকে চলে গেল জাঙ্কুক নিজের রুমে। সজোরে রুমের দরজা আটকালো জাঙ্কুক, যা শুনে নিচে বসা সকলে কেঁপে উঠলো। জিহাব আতঙ্কিত হলেন, তিনি বুঝতে পেরেছেন তার ছেলে রেগে আছে কিছু নিয়ে। রেগে গেলে জাঙ্কুকের হুশ জ্ঞান থাকে না। জাঙ্কুকের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে তে। ভেতর থেকে ভাঙচুরের শব্দ আসছে। ভয় হচ্ছে তে, হাত কাছে। তারপরও দরজায় নক করলো, দরজা খুললো না। কিছুক্ষণ পর আবার নক করলো, আবারও একই অবস্থা। তারপর জাঙ্কুক নিজেই দরজা খুললো। রুমের অবস্থা এলোমেলো, চারদিকে কাজ ছড়িয়ে ছিটিয়ে। তে 1 পা 2 পা করে ভেতরে ঢুকলো। সাথে সাথে একজোড়া হিংস্র দৃষ্টি এসে তার উপর পড়লো। জাঙ্কুককে এগোতে দেখে পিছিয়ে যাচ্ছে তে। এই সময় পিঠ ঠেকলো দেয়ালে। কি হয়েছে? রেগে আছেন কেন? ভয়ে তার কথা আটকে আসছে। তের হাতের শরবত এবং হাতের কবজিতে সেই ঘড়িটা। জাঙ্কুকের আগে হিস করছে। আবারও এক হাতে সজোরে দরজা আটকে দিল। শরবতের গ্লাসটা হাতে নিয়ে সজোরে দেয়ালে বাড়ি দিয়ে ভেঙে তের গলায় চেপে ধরলো। অন্য হাত দিয়ে তের চুল খামচে ধরলো। তোকে না করেছিলাম না কারো সামনে যেতে, তাহলে কায়ের সাথে তোর কি? বল, চেঁচিয়ে উঠলো জাঙ্কুক। তের অন্তরাত্মা কেঁপে উঠলো জাঙ্কুকের এই রূপে। মাথায় অসহনীয় ব্যথায় হাউমাউ করে কান্না করছে তে। গলা চেপে ধরা কাজটা যেন দেবে যাবে।
আর একটু হলে জাংকুকের হাতটা গলার কাছ থেকে সরাতে চাইছে তে, কিন্তু শক্তিতে পেরে উঠছে না। ছাড়ুন প্লিজ, খুব ব্যথা পাচ্ছি, আমি যেতে চাইনি প্লিজ। কান্না করছে আর বলছে, জীবনে কি ঘড়ি পড়িসনি? ওই ছেলের কাছ থেকে কেন পড়তে হবে? বাকি সব কি মরে গেছে? বলে আর একটু চেপে ধরলো কাজটা গলায়। এবার সত্যি একটু দেবে গেল কাজটা, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। সর্বোচ্চ জোরে কান্না করে দিল তে। তার মনে হচ্ছে জাঙ্কুক সত্যি সত্যি এবার তাকে মেরে ফেলবে। দয়া করে এবারের মতো ছেড়ে দিন প্লিজ, আমি আর কারোর সামনে যাব না, এবারের মতো মাফ করে দিন। কান্না করতে করতে কোনো রকমে বলল তে। আমার রাগ কমছে না, নিজেকে কিছুতেই আটকাতে পারছি না। বলে আর শব্দ করে তেকে ছেড়ে সজোরে নিজের হাতটা দেয়ালে ঘুষি মারলো। পরপর কয়েকবার একইভাবে ঘুষি মারলো। হাত থেতলে রক্ত পড়ছে জাঙ্কুকের। দেখি হাতটা দেখা, এটা তুই এক্ষুনি খুলবি। বলতে বলতে জোর করে টেনে তের হাত থেকে খুলে ফেললো কায়ের পরিয়ে দেওয়া ঘড়িটা। খোলায় কোথায় ছুঁড়ে ফেললো তার কোনো পাত্তা নেই। এভাবে টেনে খোলায় হাত ছেলে গিয়েছে তের। মাথায় ব্যথায়, গলায় ক্ষত, হাতের ব্যথা তে আর সহ্য করতে পারলো না। ধপ করে বসে পড়লো দেয়াল ঘেঁষে, দু হাতে মুখ চেপে কান্না করতে থাকলো। তার কি দোষ, তার অন্যটা কোথায়? যে হব জাংকুকের রুমের দিকে এগোচ্ছে। সে কখন তেকে উপরে পাঠিয়েছে, এখনো নিচে নামছে না। এইদিকে তে বসে আছে ফ্লোরে, দেয়াল ঘেঁষে দু হাত দিয়ে মুখ ঢাকা। জাংকুক দাঁড়িয়ে আছে ভেঙে যাওয়া ড্রেসিং টেবিলের সামনে, যা একটু আগে সে ভেঙেছে ফুলদানি ছুঁড়ে। অনবরত হাত কাঁপছে জাংকুকের, শক্ত চোয়ালটাও কাঁপছে। এই হাতে ভাঙা কাঁচ মুঠোয় পুরো টপ টপ করে ব্লাড পরে ফ্লোরে রক্তরাঙা হয়ে যাচ্ছে। দুজনের বিধ্বস্ত এই রূপ দেখে ওড়না চেপে আর্তনাদ করে উঠল জেহব। জাংকুকের বন্ধু সায়নও ছুটে গেল জাংকুকের কাছে। কি করছিস? ছাড় এটা, ফেলে দে এটা ভাই। এত বছরের চেষ্টাগুলো বেফলে চলে যেতে দিস না প্লিজ। সায়নও হাত থেকে কাজটা ছুটানোর জন্য চেষ্টা করছে আর অনবরত অনুরোধ করছে জাংকুককে শান্ত হতে। তুমি কি পাগল হয়ে গেছো? কি হাল করেছো মেয়েটার? চেঁচিয়ে কান্না করতে করতে তেকে গিয়ে জড়িয়ে ধরলো জেহব। ফুপিকে দেখে মুখ থেকে হাস সরিয়ে ফুপিকে জড়িয়ে ধরলো তে। আমাকে বাড়ি দিয়ে এসো ফুপি, আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যেতে চাই, আমি আর এখানে থাকতে চাই না। কান্না করতে করতে বলল তে। তের কথা শুনে টান দিয়ে তেকে জেহবের কাছ থেকে ছাড়িয়ে এনে দেয়ালের সাথে গলা চেপে ধরলো জাংকুক। কি বললি? আবার বল। তোর কত বড় কলিজা আমিও দেখি। দম আটকে আসছি তের, চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। সাইনো জোর খাটিয়ে কোনো রকম ছাড়ালো জাংকুককে তের কাছ থেকে। কি করছিস? মেরে ফেলবি তো মেয়েটাকে? মরে যাক, তাও আমার কাছেই থাকতে হবে। কারো সাধ্য নেই ওকে আমার কাছ থেকে দূরে রাখার। জীবন জাংকুক রাখতে দেবে না। মরলেও আমার কাছেই মরবে, বাঁচলেও আমার কাছেই বাঁচবে। শি ইজ অনলি বিলংস টু মি। চেঁচিয়ে ছোট টি টেবিলে লাথি মারলো জাংকুক। থর থর করে কাঁপছে তে। তার মনে হচ্ছে সে কোনো ভিন গ্রহে আছে। এখানের মানুষগুলো সব অচেনা। আস্তে আস্তে অবচেতন হয়ে পড়ে যেতে লাগলো তে। সাইনো দেখে দৌড়ে ধরে আসতে লাগলো। তার আগে জাংকুকের শক্ত হাত দুটো হাত ঝাপটে ধরলো তেকে। ডোন্ট ডেয়ার টু টাচ হার, শি ইজ অনলি মাইন। সাইনোর দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে বলল জাংকুক। এটা আসলে সাইকো, কথাটা বিড়বিড় করে বলল সাইনো। ধরবো না, ওর জ্ঞান তো ফেরাতে হবে। শি নিডস এ ট্রিটমেন্ট ইয়ার। ওর ট্রিটমেন্ট করতে হলে আমি আছি। আই উইল ট্রিট মাই গার্ল। যে নিজেই অসুস্থ সে অন্যকে কি ট্রিটমেন্ট করবে? ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল জেহব। এইসব করার জন্য কি মেয়েটাকে জেদ ধরে বিয়ে করেছিল 8 বছর আগে? এবার মায়ের চোখে চোখ রাখলো জাংকুক। শান্ত স্বরে বলল, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। ভালো চান তো আপনার ননদের ছেলেকে তাড়াতাড়ি বিদায় করুন। এর আগের বার বেঁচে গেলেও এবার আর বাঁচবে না ও। এক প্রকার হুমকি দিয়ে তেকে কোলে নিয়ে তে রুমে চলে গেল জাংকুক। ধপ করে বসে পড়লো জেহব। তিনি পারছেন না, হাউমাউ করে কান্না করতে, চোখ দিয়ে অনবরত জল গড়াচ্ছে। ফ্লোরে হাঁটু ভেঙে বসে জাংকুক তার প্রেয়সীকে সেবা করছে। কি নিখুঁতভাবে ছিঁড়ে যাওয়া হাতটা ব্যান্ডেজে মুড়িয়ে দিচ্ছে, অথচ নিজের হাতের যে অবস্থা খারাপ সেদিকে ধ্যান নেই যুবকের। সে তার অষ্টাদশী প্রণয়নীকে সেবা করতে ব্যস্ত। কে বলবে এই ছেলেটা একটু আগে এই ক্ষতগুলো তৈরি করেছে আঘাতের মাধ্যমে। মেয়েটার কি অবস্থা করেছিস দেখ একবার। তোর হাতেই না একদিন মরতে হয় মেয়েটাকে। ভেরানো দরজা ঠেলে ভেতরে আসতে আসতে বলল সাইনো। নিজের ভালো থাকার মেডিসিনকে কি কেউ মারে? নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল জাংকুক। আধমরাই তো করে ফেলেছিস, বাকিটাও একদিন সেরে ফেলবি। মেরে তো আর ফেলেননি। যতদিন আমার শ্বাস চলবে ততদিন ও পৃথিবীতে বেঁচে থাকবে, শুধুমাত্র আমার কাছে, আমার পাশে। উপরওয়ালা ব্যতীত কারো ক্ষমতা নেই ওকে আমার কাছ থেকে দূরে রাখার। দেখবি তোর এই পাগলামোর জন্যই তে একদিন তোকে ছেড়ে চলে যাবে। আমি যেতে দিলে তো
এই জীবন জাঙ্কুক হাজারটা ওয়ে রাখে ওকে আটকে রাখার। শি ইজ মাই ক্রেজিনেস, আই উইল নেভার লেট হার গো, নেভার এভার। বলি ফ্লোর থেকে উঠে দাঁড়ালো জাঙ্কুক। ফার্স্ট এড বক্সটা বেডসাইড টেবিলে রাখলো। দেখি ওটা রাখছিস কেন, এদিকে দে। নিজের হাতে যে 12টা বাজিয়েছিস ভুলে গেছিস? না, যে হাত আমার বেবি গার্লকে আঘাত করে সেই হাতের সেবা পাওয়ার কোনো যোগ্যতা নেই। বলে হাত পকেটে ঢুকিয়ে রুম থেকে বেরিয়ে গেল জাঙ্কুক। সায়নও বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল জাঙ্কুকের যাওয়ার দিকে। তার হয়েছে যত জ্বালা, কেন যে এ পাগল ছাগলকে বন্ধু বানাতে গেল। তের দিকে এক পলক তাকালো, যে আপাতত ঘুমের ইঞ্জেকশনের প্রভাবে ঘুমোচ্ছে। তারপর ধীর পায়ে রুম থেকে বের হলো জাঙ্কুককে খোঁজার উদ্দেশ্যে। বললে কি হলো, সেবার প্রয়োজন নেই। দেখতেই বোঝা যায় ক্ষতটা ভালোই গভীর। এখন প্রপার ট্রিটমেন্ট না করলে ইনফেকশন হয়ে যেতে পারে। যখন নিস্তব্ধ ধরনী ঘড়ির কাঁটা ঘুরছে রাত্রি শেষ প্রহরে, আবছা আলোয় আবছা অন্ধকারে সবকিছু অস্পষ্ট, তবুও জাঙ্কুকের চোখের তারায় তের ঘুমন্ত বদনখানে যেন চিকচিক করছে। এই দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুক তের ক্লান্তি জড়ানো ঘুমন্ত মুখটার দিকে। দৃষ্টির কোনো নড়চড় নেই। ব্যথায় অবশ হয়ে যেতে চাওয়া এক হাত দিয়ে সিগারেট ফুঁকছে, আর এক হাত থুতনিতে ঠেকালো। টি টেবিলের উপর বসে আছে জাঙ্কুক, মাথার চুল এলোমেলো, শরীরে এখনো জড়ানো সন্ধ্যার পোশাক। একটু আগেই উদ্ভ্রান্তের মতো বাইক রাইড করে বাড়ি ফিরেছে সে। ফিরে সোজা এই রুমে এসেছে তার ছোট্ট পাখিটাকে দেখতে। সচরাচর বাইক রাইড করা হয় না তার। যখন অতিরিক্তভাবে আউট অফ কন্ট্রোল হয়ে যায় তার ইমোশনসগুলো, তখনই বাইক রাইডে বের করে সে নিজেকে সামান্য শান্ত করার প্রয়াস। কত শত পাগলামো তার শুধুমাত্র এই পিচ্চি মেয়েটাকে ঘিরে। এই মেয়েটা তার একাকিত্বতার সঙ্গিনী হয়েছিল যখন পরিবার আত্মীয় স্বজন থেকে বিমুখ ছিল। তখন এই মেয়েটা হাতে পায়ের ঝুনঝুনি করা চুড়ি নূপুর পায়ে তার কাছে এসেছিল আধো আধো অনুরোধ আবদার নিয়ে। তার আগে পিছে ঘুরেছে হাজারো চোখ রাঙানির পর। কত তার ধমকে ভাষা ভাষা বড় বড় চোখগুলো দিয়ে জল গড়িয়েছে, তবুও তার কাছে এসেছে কেঁদে কুটে। তার 16 বছরে কিশোর মন এই 4 বছরে তের হাসি খেলা নিয়ে ব্যস্ত থাকতো। কত গ্রামে চলে যেত এই মেয়েটার আধো অর্ধেক কথা শোনার জন্য। স্কুল কলেজ টিউশন ফেলে মাঝে মধ্যে জোর করে তাদের বাসায় এনে কয়েকদিন রেখে দিত। আস্তে আস্তে সময় গড়ালো, দিন মাস গড়িয়ে বছর ফুরালো। তার সাথে সাথে তার এই মেয়েটাকে নিজের কাছে রেখে দেওয়ার আকাঙ্ক্ষা তীব্র হতে লাগলো। সেই কয়েক বছর আগেকার কথা, যেদিন তার পুরো পরিবার ফুপিরা সহ গ্রামে গেল জাঙ্কুকদের বাসায়, সেদিন বুঝতে পারলো সেই মেয়েটাকে কারোর সাথে শেয়ার করতে পারবে না। এই মেয়েটা সে ছাড়া অন্য কারো কাছে যাবে, অন্য কারো আদর নিবে, সে এটা মেনে নিতে পারবে না কোনোভাবেই। আর শব্দ করে বসা থেকে উঠে দাঁড়ালো জাঙ্কুক। সেদিনের কথা এখনো মনে পড়লে তার মাথায় রক্ত চলে যায়। জাঙ্কুক এগিয়ে গিয়ে ফ্লোরে হাঁটু ভেঙে বসলো। তের ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে হিসেসিয়ে বলল, ইটস কিল মি টু ইমেজ ইউ উইথ আদার্স বেবি, ইউ আর মাইন, অনলি মাইন বেবি। তারপর তের ব্যান্ডেজ করা হাতটা চুমু খেলো, একবার না কয়েকবার। হঠাৎ করে ঘুমের মধ্যে গুঙ্গিয়ে উঠলো তে, হাত টেনে নিল নিজের কাছে। তারপর চোখ মুখ কুচকে আবার ঘুমিয়ে গেল। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ভুরু কুচকালো, চোখ রাঙিয়ে টেনে নেওয়া হাতটা আবার টেনে নিয়ে নিজের কাছে নিল। বেয়াদব, হাতটা নিলি কেন আমার কাছ থেকে? তুই থাকতে চাস না আমার কাছে? বিড়বিড় করে বলল জাঙ্কুক। কিচ্ছু করার নেই, তুই থাকতে না চাইলেও থাকতে হবে আমার কাছে তোর। আমি রেখে দিব, বিকজ আই কান্ট ব্রেথ উইথাউট ইউ, আই এম এডিক্টেড টু ইউ। তোর নেশা আমার রক্তে মেশানো ডার্লিং। তের কপালে দীর্ঘক্ষণের জন্য গভীর একটা চুম্বন এঁকে রুম থেকে বের হলো জাঙ্কুক। ফ্রেশ হওয়া দরকার, ক্লান্তিতে চোখ বুজে আসছে, ঝাপসা হচ্ছে দৃষ্টি, মাথা হ্যাং করছে। দুদিকে মাথা অনবরত নাড়তে নাড়তে রুমে গিয়ে শাওয়ার নিল জাঙ্কুক। পরের দিন করিডোর দিয়ে হাসছে তে। উদ্দেশ্য জিহাবের কাছে যাওয়া, তার পরীক্ষার রেজাল্ট দিবে 2-4 দিনের মধ্যে। তাকে গ্রামে দিয়ে আসতে বলবে এই অজুহাতে। তে এদিকে হঠাৎ ডাকে তের চলন্ত পা থেমে গেল। জাঙ্কুকের কণ্ঠস্বর কোথা থেকে আসলো। ঘাড় এদিক সেদিক ঘোরালো, কোথাও নেই। চোখ পড়লো জাঙ্কুকের রুমের দিকে। একটু দরজা খোলা থাকুক, খোলা, সে যাবে না, এরকম একটা ভাব ধরে আবার সিঁড়ির দিকে পা বাড়ালো, যেন সে ডাক শুনতেই পায়নি। কি হলো, কানে শুনতে পাস না? চট দিয়ে কান ঠিক করে দিব বেয়াদব। কড়া কণ্ঠস্বর জাঙ্কুকের।
তে আবার রুমের দিকে চোখ দিল। এবার জাঙ্কুক দরজার সামনে এসে দাঁড়িয়েছে, দাঁত কিরমির করছে। দেখি বোঝা যাচ্ছে এই লোককে ভুলে গেছে কাল রাতে তার সাথে কি করেছে, কোন মুখে এখন আবার কথা বলছে তার সাথে। তে আবার মুখ ফেরালো চলে যেতে। তবে এবার আর এগোতে পারলো না সামনে। আমাকে ভালো থাকতে দিলি না তোরা, জানিস তোর এই প্যারি ফুপির কারণে আজ আমার এই অবস্থা। তোর হক বংশটাই ভালো না। কোন আক্কেলে আমার বাবা তোর ফুপিকে বিয়ে করলো, আর আমি তোকে আল্লাহ মালুম। দাঁত কিরমির করে বলতে বলতে তেকে টেনে রুমে নিয়ে গেল জাঙ্কুক। তারপর ঠাস করে দরজাটা আটকে দিল। কেন নিয়ে এসেছেন এখানে আমাকে? আবার মারতে চান আমায়? হাতটা ডলতে ডলতে শুধালো তে। তোর না মেডিকেলে পড়ার ইচ্ছে? নে ধর এটা পড়, ভর্তি পরীক্ষায় হেল্প পাবে এটা থেকে পড়লে। তের হাতে একটা বই ধরিয়ে দিল জাঙ্কুক। আপনার কি মাথাটা সত্যি গেছে বলুন তো? এই সকালবেলা কে পড়তে বসে? আর এখন নাস্তার টাইম, খিদে পেয়েছে, খাবো। বিরক্ত হয়ে বলল তে। এটা কোন কথা? গতকাল এরকম একটা জঘন্য ব্যবহার করে কোনো সরি টরি না বলে হাতে বই ধরিয়ে দিচ্ছে পড়তে। কই কোলে টোলে বসিয়ে জান টান বলে মুখে ফেনা তুলে ফেলবে তা না, কি সব বলছে যাতা। এত খাবার কই রাখিস? কই যায় সব? শৈলে তো হাড্ডি ছাড়া কিছুই পাই না। ভাবলে হীনভাবে বলল জাঙ্কুক। ছি, কি সব কথাবার্তা। মুখ ঘুরিয়ে নিল তে। এক হাতে তের মুখ চেপে তার দিকে ফেরালো জাঙ্কুক। অবাধ্যতা, ইগনোরেন্স আমি একদম পছন্দ করি না তে। যা বলছি তাই করবি তুই। আমি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, আন্ডারস্ট্যান্ড? চুপচাপ বই নিয়ে বস, আমি যখন বলবো তখনই রুম থেকে বের হবি। চোখ পাকিয়ে হুমকি দিল জাঙ্কুক। অগত্যা তেও গিয়ে তেতোর মুখে খাটে গিয়ে বসলো বই নিয়ে। কিসের কি? সে কি এই বইটাই পড়বে নাকি? বসে বসে পাতা উল্টাবে শুধু। জাঙ্কুক গিয়ে বসলো সোফায়, সামনে ল্যাপটপ। ব্যথা তোর হাত দিয়ে এসে কাজ করছে। তে বালিশে হেলান দিয়ে বই হাতে নিয়ে এদিক সেদিক চোখ ঘোরাচ্ছে। এই নিয়ে দ্বিতীয়বার এই রুমে আসলো তে। গতকাল আর আজকে। গতকাল তো আর রুম ঘুরে ঘুরে তেমন দেখার সুযোগ ছিল না, কারণ সে নিজেই ঘুরছিল জাঙ্কুকের আক্রমণে। এখন দেখছে রুমটা কেমন যেন একটু ডার্ক ভাইব আছে রুমটা থেকে। এমন কেন? ফুরকুসকালোতে আবার নজর দিল রুমে একটা বুক শেলফ আছে। বাবা, এই লোক বইয়ে পড়ে, গুন্ডামি করে সময় পায় কখন? দেখলো অনেক প্রকারই বই আছে শেলফে। চোখটা কুচকে তীক্ষ্ণ চোখে দেখলো শেলফের একদম উপরের তাকে 50 শেড অফ গ্রে এর 2টা ভার্সন বই আছে। তের মুখ আপনা আপনি হা হয়ে গেল। হা হওয়া মুখ হাত দিয়ে চেপে ধরলো তে। সে এই লাজ লজ্জার মাথা খেয়ে সেটা দেখেছিল, একটা দেখে আরেকটা দেখার সাহস হয়নি। তাই তো বলে এই লোক এত ডিসপারেট কেন? দুদিনে তার অবস্থা খারাপ করে ছেড়েছে, এর বেশি কিছু হলে না বলে চিৎকার করে খাট থেকে লাফ দিয়ে নিচে দাঁড়িয়ে গেল তে। কি হয়েছে? না পড়ে কি করছিস তুই? আপনি এসব কি বই পড়েন? ছি। তের কথার মানে বুঝতে পেরে ঠোঁট ডাকালো জাঙ্কুক। ল্যাপটপ ছেড়ে উঠে দাঁড়ালো। তের সামনে গিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে বলল, আরো আছে। তোর উপর যখন ট্রাই করব তখন বুঝিয়ে দিব কি বই পড়ি, তবে এখন না। ইউ আর সো উইক টু হ্যাভ দ্যাট কাইন্ড অফ রোম্যান্স বেবি। শেষের কথাটা তের কানের কাছে ফিসফিস করে বলল জাঙ্কুক। কিছুক্ষণ পরের ঘটনা। তীব্র অস্বস্তিতে ঘুম ভেঙে গেল তের। শরীরের উপর ভারী কিছু অনুভূতি হচ্ছে। চোখ খুলে চাইল তে। জাঙ্কুকের অর্ধেক শরীর তার উপর, তাকে জাপটে ধরে আছে জাঙ্কুক। জাঙ্কুকের গলার কাছে তার মুখ। মাথাটা একটু এদিক সেদিক করে জাঙ্কুক থেকে একটু দূরে আনলো। ঘড়ির দিকে তাকালো তে। বেলা 11টা বেজে গেছে। পুরো রুম অন্ধকার। বারান্দার দরজা, থাই গ্লাস সব বন্ধ। চারদিকে পর্দা টানানো। জাঙ্কুকের ধমক খেয়ে শেষ পর্যন্ত বইয়ে নজর দিয়েছিল তে, কিন্তু এর নজর দেওয়া সে কখন ঘুমিয়েছে বলতে পারবে না। এই লোকটাই বা কখন আসলো এখানে? টি শার্ট বিহীন জাঙ্কুকের খালি গায়ের সাথে মিশে থাকতে তের অস্বস্তি হচ্ছে। হাঁসফাঁস করছে তে। তের নড়াচড়াতে জাঙ্কুকের ঘুম হালকা ছুটলো। এক হাতে তের ঘুমের ঘরে সরে যাওয়া উন্মুক্ত উদরে চেপে আরেকটু কাছে আনলো। একদম দুটো শরীর একসাথে মিলিত। তে মুচড়ামুচড়ি করছে সরে যেতে, কিন্তু জাঙ্কুকের ছাড়ার কোনো মতিগতি নেই দেখে শেষমেশ বিরক্ত হয়ে সেও থেমে গেল। কপালের ভাঁজ ফেলে চাইলো ঘুমন্ত জাঙ্কুকের দিকে, তবে একটু পরেই কপালের ভাঁজ মিলিয়ে গেল। চোখে মুখে মুগ্ধতা দেখা গেল জাঙ্কুকের। বাচ্চা বাচ্চা মুখ, ঘুমন্ত অবস্থায়। এই লোকটা নাকি তাকে ভালোবাসে। অবশ্য যে ভালোবাসার স্ত্রী আদর কম মায়ের বেশি, থাক তাও তো সেও তো এই লোকটাকে ভালোবাসে। ঘুমন্ত এই মানুষটাকে কত নিষ্পাপ দেখাচ্ছে, কিন্তু বাস্তবে একটা বজ্জাত। তে আলতো করে ছোট্ট একটা চুমু খেলো জাঙ্কুকের গলার কাছে। ঘুমিয়ে তো আছে, কি হবে আরেকটা খেলে? তারপর আরেকটা খেলো। এতেই বেচারে দু কান গাল দিয়ে গরম ধোয়া বের হচ্ছে। হঠাৎ জাঙ্কুকের হাতে চাপ পড়লো তের কোমরে। পুরো উদর জোরে জাঙ্কুকের হাতের বিচরণ শুরু হলো।
জেগে গিয়েছে নাকি নাকি ঘুমের মধ্যে এরকম করছে। চোখ উপরে তোলার আগে এক জোড়া অধর দুটি দখল করে নিল। চোখ বড় বড় করে ফেললো তে। সময় নিয়ে ছাড়লো জাঙ্কুক তেকে। দুজনই হাঁপাচ্ছে। তের দিকে তাকিয়ে বলল, সিডিউস করছিস কেন? কন্ট্রোল হারলে উইকনেস পিকনেস কিছু কিন্তু মানবো না। আবার শুয়ে পড়লো তের উপর। তের গিবা দেশে মুখ রাখলো। একটু শান্ত হয়েছে তে। চুম্বনে লিপ্ত হলে শ্বাস নেওয়ার সময়টুকু দেয় না এই লোকটা। সময় নিয়ে শান্ত হলো তে পুরোপুরি। আস্তে আস্তে রইস হয়ে জাঙ্কুকে শোধালো, আপনি কাল জেলাস হয়ে এসব করেছেন তাই না? জাঙ্কুকের এক হাত তখনও তার উন্মুক্ত উদরের উপর। আই এম নট জেলাস টাইপ বেবি, বাট হোয়াট ইজ মাইন ইজ মাইন বলি তের কাঁধের জামাটা একটু সরিয়ে সজোরে নিজে দাঁত বসালো। ব্যথায় আর্তনাদ করে উঠলো তে। কামড়ে দাগ পড়ে গেছে কাঁধে। রাক্ষস একটা কাঁদো কাঁদো হয়ে বলল তে, হ্যাঁ রাক্ষস। তোকে খেয়ে যদি রাক্ষস নামের উপাধি পাই তাহলে বারবার খেতে চাই বলি কামড় দেওয়া জায়গায় কয়েকটা ঠোঁটের স্পর্শ এঁকে দিল। জাঙ্কুককে ঠেলেতে উঠে বসলো। গায়ের জামাটা ঠিক করলো। ওড়নাটা কোথায়? ঘাড় গড়িয়ে পুরো খাট দেখলো, কোথাও নেই। চোখ গেল ফ্লোরে, সেখানে পড়ে আছে তার ওড়না। এ নিশ্চয়ই এ বদলোকের কাজ। চোখ পাকিয়ে তাকালো জাঙ্কুকের দিকে। ওড়না ওখানে ফেলে দিয়েছেন কেন? আমার তো এগুলো ফেলে দিতে ইচ্ছে করছিল, বিশ্বাস কর। তের গায়ের পোশাকের দিকে ইশারা করে বলল জাঙ্কুক। ঠোঁটে কেমন যেন বাঁকা হাসি। ছি বলেই তে বিছানা থেকে উঠে দাঁড়ালো ওড়নাটা তুলতে। আপনার আমাকে সরি বলা উচিত ছিল, অথচ সেসব বাদ দিয়ে কি সব বলছেন। ওড়নাটা গায়ে জড়াতে জড়াতে বলতে, আমার ডিকশনারিতে সরি বলা এবং অ্যাকসেপ্ট করা কোনোটাই নেই। আর তোকে তো নেভার এভার ডিয়ার। তে মনে মনে ডিসাইড করলো এই লোককে একটা শিক্ষা দেওয়া উচিত। আজ সারাদিন তার সামনে যাবে না। এটা রাতের বেলা খাবার টেবিলে না চাইতো জোরপূর্বক জাঙ্কুকের সামনে যেতে হয়। খাওয়া শেষ হলে জাঙ্কুক তের হাত ধরে তেকে নিজের রুমে নিয়ে যায়। তারপর দরজা আটকে তের দিকে তাকিয়ে বলে, আই নিড এক্সপ্লেনেশন ফর ইউ হোয়াট ইউ হ্যাভ ডান টুডে এভরিথিং। তে ভয় তো গলায় ঢোক গেল। এখন কি করবে সে? জাঙ্কুক বিছানা এক প্রকার ছুঁড়ে ফেলে তেকে শার্টের বোতাম খুলছে। তে না চাইতো জাঙ্কুকের দিকে এক পলক তাকালো। এই লোকটা এত মেনলি কেন? তে কথা ঘুরিয়ে বলতে লাগলো, আজকে যে কি হলো, মাথাটা কিরকম লাগছে যেন। এটা কার রুম? এ কি এখানে এনেছেন কেন? রুমে দিয়ে আসুন প্লিজ। আচ্ছা থাক, আমি উঠে যাচ্ছি বলি কুকরিয়ে কাকরিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো তে। কিন্তু তার আগে জাঙ্কুক থামিয়ে দিল। আর এক পা এগোবি, তোর ড্রামার ব্যান্ড বাজিয়ে দিব আমি। আই নিড অ্যান এক্সপ্লেনেশন রাইট নাও। তে থেমে গেল জাঙ্কুকের রাগী কণ্ঠে। আমার খুবই খারাপ লাগছে জাঙ্কুক ভাই, আমাকে দিয়ে কথা বলাবেন না প্লিজ। আমি তাহলে আজ এদিকে শুয়ে পড়ি, ঘুমালে হয়তো একটু ভালো লাগবে। লাইটটা অফ করে দিই। বলতে দেরি লাইট অফ করতে দেরি হলো না তের। তবে লাইট অফ করে বিছানায় আর পৌঁছাতে পারলো না। তের চুল টেনে ধরেছে জাঙ্কুক। কি করছেন? যখন তখন চুল টেনে ধরেন কেন? ব্যথা পাই না? আপনার দুঃখে আমি এই চুল কেটে ফেলবো। মেকি রাগ দেখিয়ে বিরক্ত হয়ে বলল তে। আচ্ছা কেটে দেখা, শান্ত স্বরে বলল জাঙ্কুক। চুল টেনে তেকে তার কাছে আনলো। তের পিঠ ঠেকেছে জাঙ্কুকের উন্মুক্ত প্রশস্ত বুকে। চুল ছেড়ে উদরের দুপাশে হাত রেখে চেপে ধরলো জাঙ্কুক। মুখটা নিচু করে তের কানের কাছে ফিসফিস করে বলল, আমার সাথে চালাকি। কথার তালে তালে জাঙ্কুকের উষ্ঠ ছুঁয়ে যাচ্ছে তের কানে। তের ঘাড়ের পিঠের লোম দাঁড়িয়ে গেছে ইতিমধ্যে। মাথাটা কেমন যেন করছে। জোরে জোরে শ্বাস টেনে কোনো রকম জাঙ্কুককে বলল, কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বুঝে গিয়েছি, এতেই চলবে। বাকি সব আমি সামনে নিব ডিয়ার। বাঁকা এসে তের কানের কাছে ছোট্ট করে নিজের ঠোঁটের স্পর্শ দিল। হাড় কান বাহু ডলতে ডলতে জাঙ্কুকের থেকে দূরে সরে আসলো তে। বিরক্ত হচ্ছে নিজের উপর। এই লোক একটু কাছে আসলে মোমের মতো একদম গলে গলে পড়তে হবে। তার নির্লজ্জ বেহায়া নারী সত্য। চোখ সরে যাওয়া অন্ধকারে তের অবস্থা দেখে নিজেকে আটকাতে পারলো না জাঙ্কুক। এই নেশা ধারণা মেয়েটা চুম্বকের মতো টানছে তাকে। সে কন্ট্রোলে থাকতে পারে না এই মেয়েটা তার সামনে থাকলে। এই কারণে সে এই মেয়েটাকে নিজের কাছে রাখে না। সে শুরু করার আগে কেঁদে কেটে অজ্ঞান হয়ে বসে থাকে। তার স্যাটিসফ্যাকশনের রফা দফা করে ছাড়ে একদম। ঝড়ের বেগে তের উদর পেঁচিয়ে ধরে। তের উষ্ঠ জোড়া আঁকড়ে ধরলো জাঙ্কুক। এই হাতে গায়ের ওড়না কোথায় ছুঁড়ে ফেলে দিল কোনো পাত্তা নেই। শ্বাস নিতে পারছে না তে। আর একটু হলে সে নির্ঘাত দম আটকে মরে যাবে। দু হাতে জাঙ্কুকের বুকে কিল ঘুষি মারছে তে, কিন্তু জাঙ্কুকের এতে কোনো ভাবান্তর নেই। চুম্বনরত অবস্থাটি দেখে কোলে তুলে বিছানায় শোয়ালো জাঙ্কুক। তের দু হাত একত্রে বিছানার মাথার উপর চেপে ধরতি তে এবার ফুপিয়ে কেঁদে উঠলো। এবার বোধহয় জাঙ্কুকের জ্ঞান ফিরল। সে তের আঁকড়ে ধরা উষ্ঠ ছেড়ে দিয়ে নজর দিল তের মুখশ্রীতে। বড় বড় করে শ্বাস টানছে আর ফুপাচ্ছে তে। ব্যান্ডেজ করা হাতটা
বারবার মুচড়াচ্ছে ছাড়া পাওয়ার জন্য জাঙ্কুকের চেপে ধরাতে একটু শুকনো ক্ষতটা বোধহয় এবার তাজা হয়ে গিয়েছে। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে উঠে বসলো। কতক্ষণ নিজের চুলগুলো খামচে ধরে ফুসফুস করে শ্বাস ফেললো, কিন্তু এতে কোনো কাজই হলো না বেচারার। উফ, এই ইনজুরি বলি খালি গায়ে রুম থেকে হন হন করে বাইরে চলে গেল সজোরে দরজা আটকে। তে এখনো খাটে পড়ে আছে সেভাবেই, তবে শান্ত হয়েছে সে। জাঙ্কুকে রুম থেকে বেরিয়ে যেতেও দেখেছে। কোথায় গেল? উঠে বসলো তে। সে উঠে বসতেই জপ করে পানিতে কিছু পড়ার শব্দ পেল। লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। পানির শব্দটা যেন একটু বেশি আসছে। শব্দের উৎস খুঁজতে খুঁজতে বারান্দায় গিয়ে দাঁড়ালো তে। এরপর যে দৃশ্য দেখলো এতে মুখ হাওয়া হয়ে চোখ বড় বড় হয়ে গেল। দিনের বেলা প্রায় সুইমিং পুলের আশেপাশে ঘুরঘুর করে তার ভালো লাগে, কিন্তু নামতে গেলে কেন যেন ভয় ভয় করে। তাই সে এখনো পুলে নামেনি। জাঙ্কুককে সুইমিং এ ডুব দিয়ে বসে থাকতে দেখে তে দিক বেদিক ভুলে দৌড় দিয়ে নিচে নামলো। হায় হায়, তার স্বামী ডুব দিয়ে কি উঠে যেতে ভুলে গেল? তের চিল্লানোর কণ্ঠস্বরে জাঙ্কুক উঠে বসলো। মিনিট দুই চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলো। তারপর আস্তে ধীরে চোখ খুলে সামনে বক বক করা মেয়েটার দিকে তাকালো, যে এই মুহূর্তে হাত নেড়ে চিন্তিত স্বরে এটা সেটা বলে তাকে উঠে যেতে বলছে। ওড়নাবিহীন বুকের ওঠানামা দেখেই বোঝা যাচ্ছে জাঙ্কুকের অ্যাডামস অ্যাপেলটাকে আবার ভেসে উঠতে দেখা গেল। অবুঝের বাচ্চাটা বারবার নিজেকে মশলা মাখিয়ে তার সামনে নিয়ে আসে, আর সে কিছু করতে গেলে কেঁদে কেটে দুনিয়া ভাসাবে। জাঙ্কুক আবার ডুব দিয়ে তীরের দিকে এগোলো। জাঙ্কুককে ডুব দিয়ে এদিকে আসতে দেখে দু এক কদম পেছালোতে বকবকানি বন্ধ করে, তবে কাজ হলো না। এর আগে জাঙ্কুক উঠে দাঁড়িয়ে ওর হাত টেনে পুলে ফেলে দিল। হাবুডুবু খাচ্ছেতে চোখ বন্ধ করে নিজের সামনে যা পেল তাই আঁকড়ে ধরলো। জাঙ্কুকের বুক সমান পানি, সেই পানিতে তে ডুবে যাবে এটাই স্বাভাবিক। তাই তো তে আগে নামার কখনো সাহস করেনি। দু পায়ে জাঙ্কুকের কোমর পেঁচিয়ে গলা আঁকড়ে ধরে আছে তে। নাক চোখ মুখ লাল হয়ে আছে পানি যাওয়ার প্রভাবে। বারবার আমার পেছন পেছন কি করিস? রেখে এসেছিলাম না রুমে, এখানে কি? আমি তো আপনার জন্য এসেছি, আর আপনি এটা কি করলেন? কেঁদে কেঁদে বললো তে। তার বুক এখনো ধুকবুক করছে। বহুত ভয় পেয়েছিল বেচারি। আমার জন্য কেন আসবি? আমি আসতে বলেছি? আমাকে শান্তি দিবি না তুই? পণ করে বসেছিস। আমি আপনাকে অশান্তি আর বলতে পারলো না তে। জাঙ্কুক তার বৃদ্ধাঙ্গুল দ্বারা তের উষ্ঠদয় চেপে ধরেছে। লজ্জা পেল তে। সে এতক্ষণে বুঝতে পেরেছে জাঙ্কুকের এখানে আসার মানে। তার কি দোষ? সে কি ইচ্ছে করে হাতে ব্যথা পেয়েছে? নিজে তো দিয়েছে। তের ভেজা জামায় জাঙ্কুকের সাথে মিশে থাকতে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। ছাড়ুন, আমি উঠবো। এসেছিস নিজের ইচ্ছেতে, যাবি আমার ইচ্ছায় বলে তের গ্রীবাদেশে চুম্বন করলো। তে জাঙ্কুককে ঠেলে সরাতে চাচ্ছে। এবার জাঙ্কুক রাগে চোখে তাকালো তের দিকে। এবার বাধা দিবি? জাস্ট তোকে পানির মধ্যে চুবিয়ে মারবো। এবার কামড় বসালো তের অধরে। তারপর আস্তে ধীরে দুজনেই স্বাভাবিক হলো। তেকে কোলে করে জাঙ্কুক তার নিজের রুমে নিয়ে গেল। তের ভেজা জামা কাপড়গুলো সরিয়ে দিয়ে তেকে নিজের মধ্যে আঁকড়ে ধরলো। তেও সায় জানালো জাঙ্কুকের অলিঙ্গনে। অতঃপর জাঙ্কুক সায় পেয়ে তার অধর জোড়া তের অধরে ডুবিয়ে দিল। জাঙ্কুকের অবাধ্য হাতগুলো তের সারা অঙ্গে বিচরণ করে। স্পর্শ আরো গভীর থেকে গভীরতর হতে থাকে। তের হাত চলে গেল জাঙ্কুকের স্ক্যাল্পে। জাঙ্কুক তার ভালোবাসা দিয়ে তেকে ভরে দিল। তার ভালোবাসার স্পর্শ এঁকে দিল তে সারা দেশ জুড়ে। অতঃপর ডুবে গেল তের মধ্যে। এভাবেই কেটে যাচ্ছিল তেকুকের জীবন। জাঙ্কুক এখন তেকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তাই একেবারের জন্য তেকে নিজের বাড়িতে তুলে নিয়ে আসে। পারিবারিকভাবে আবার নতুন করে বিয়ে করে। তবে জাঙ্কুক নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য এখন ভালো একটা সাইকিয়াট্রিস্ট দেখাচ্ছে, যেন সে তার রাগ নিয়ন্ত্রণে রাখতে পারে। সে চায় না তার রাগের বশে তার তে পাখি কোনো রকম কষ্ট পাক। আর এই গল্পের সমাপ্তি আমি এখানেই করছি। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।